লেখক শুভদীপ দাশের মৃত্যুঞ্জয়ী। আমি সব মেয়েদের মতো একটা মেয়ে, কিন্তু আমার জীবন কাহিনীটা একটু আলাদা। ছোটবেলা থেকেই অনেক অবহেলার মধ্যে দিয়ে বড় হয়েছি, কিন্তু সর্বদা মা আমার পাশে ছিল। আমি বিতস্তা, মা ভালোবেসে ডাকে বিতি। বিতস্তা একটি খরস্রোতা নদী, যে কিনা পাহাড়ি পথে পাথরে আঘাতপ্রাপ্ত হয়েও বয়ে চলে। বিতস্তা নামটা আমার মা রেখেছিল। এই গল্পটা আমার ও আমার মা ইরাবতীর গল্প। সব শিশুদের থেকে আমার গল্পটা একটু আলাদা। আমার গল্প শুরু কোনো হসপিটালের বেড থেকে নয়। আমার গল্প জনবহুল শহরের রাস্তার ধারের একটি ফুটপাত থেকে শুরু হয়েছিল। সকালে এক ঝাড়ুদার আমাকে দেখতে পেয়ে থানায় খবর দেয়। একটি অনাথ আশ্রমে আমার আশ্রয় মেলে। আমার জন্মদাতা বা জন্মদাত্রী কে ছিলেন জানি না। আমার যখন 2 বছর বয়স, আমার মা ইরাবতী আমাকে অনাথ আশ্রম থেকে নিয়ে আসে ও নিজের বাড়িতে আশ্রয় প্রদান করে। মায়ের স্নেহের ছায়ায় আমি বড় হতে শুরু করলাম। এর পরের কথাগুলো মায়ের থেকে শোনা। প্রসঙ্গত বলে রাখা ভালো, আমার মা একজন সিঙ্গেল মাদার। আমার মায়ের মতোই আমার জীবনের একটা অবিচ্ছিন্ন অঙ্গ ছিলেন মায়ের মা, অর্থাৎ আমার দিদা মা। তিনিও আমাদের সাথেই থাকেন এবং তিনিও আমাদের গল্পের একটি উল্লেখযোগ্য চরিত্র। মায়ের বাবা মানে আমার দাদু 5 বছর আগেই পরলোক গমন করেছেন। দিদা আমার খুব কাছের মানুষ ছিলেন। আমি যেন ছিলাম তার জীবনের কেন্দ্রবিন্দু। মা চাকরি করতেন, তাই আমার ইচ্ছে, আবদার, অভিমানের কোটার বেশিরভাগটাই দিদাকে দিয়েই পূরণ হতো। আমার বয়স তখন 3.5। এক শুক্রবার সকালে মা অফিসে যাবার আগে দিদাকে বলল, মা, আজকে অফিস থেকে ফিরতে একটু দেরি হবে, মেয়েটাকে স্কুলে ভর্তি করতে হবে, তার জন্য খোঁজ নিতে যাব। আমি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে বললাম, আমিও তোমার সাথে যাব। মা বলল, তুমি দিদার সাথে খেলো। সেদিন সন্ধ্যায় মা দিদাকে চিন্তিতভাবে বলল, কোনো স্কুল বাবার পরিচয় ছাড়া ভর্তি নিতে চাইছে না মা। প্রসঙ্গত বলে রাখি, তখনও সিঙ্গেল প্যারেন্টস আইন ছিল না। দিদা মাকে সাহস দিয়ে বলল, ইরা, ভেঙে পড়িস না মা, ঠিক কিছু একটা ব্যবস্থা হবে। অনেক স্কুলে চেষ্টা করেও মা কোনো স্কুলেই আমাকে ভর্তি করতে সফল হলো না। সব স্কুলের একটাই ক্রাইটেরিয়া, বাবা ও মা 2 জনের পরিচয় প্রদান করতে হবে। মা এক প্রকার দুঃখ পেয়ে বলল, আমাদের সমাজ মেনে নিতে পারে না যে একটা নারী নিজের ক্ষমতায় একাই একটা সন্তানকে প্রতিপালনে সক্ষম। কিন্তু আমি আমার মেয়েকে এমন স্কুলে ভর্তি করব যেখানে ওকে ওর বাবা পরিচয়ে নয়, ওর নিজের মায়ের পরিচয়ে ভর্তি নেবে। অবশেষে মা আমাকে একটি স্কুলে ভর্তি করতে সক্ষম হয়েছিল। স্কুলে ভর্তি হলাম, কিন্তু আমি যে তোতলা, তাই সহপাঠীরা আমাকে নিয়ে খুব ব্যঙ্গ করত। ছোটবেলা থেকেই মা আমাকে কোনো কিছু করতে বাধা দেয়নি। আমার অভিনয় করতে ভালো লাগে, তাই মা আমাকে অভিনয় প্রশিক্ষণ নেওয়ার জন্য ভর্তি করে দিয়েছিল। দিদাও সম্মতি দিয়েছিলেন। সেই প্রশিক্ষণ কেন্দ্রের সদস্যরাও আমাকে বারবার জানান দিত যে তোতলা হওয়ার কারণে আমার পক্ষে স্পষ্টভাবে নাটকের কোনো সংলাপ উচ্চারণ করা সম্ভব না, তাই অভিনয় করতেও আমি অক্ষম। আমি নিজের ডায়েরিতে দিনের সব ঘটনা লিপিবদ্ধ করতাম। আজও মনে পড়ে, আমি তখন ক্লাস 8-এ পড়ি। প্যারেন্ট টিচার মিটিংয়ে মাকে নিয়ে গিয়েছিলাম। সেদিন খুব খারাপ লেগেছিল যখন অন্যান্য বন্ধুদের মায়েরা আমার মায়ের নামে অনেক কটু কথা ও নিজেদেরই কল্পনায় সৃষ্ট অপ্রাসঙ্গিক কিছু কথা আলোচনা করছিল। সেদিন বাড়ি এসে খুব কেঁদেছিলাম। মা আমায় বুঝিয়ে বলেছিল, দুনিয়ার সবচেয়ে সহজ কাজ মানুষকে বিচার করা, আর কঠিন কাজ নিজেকে বিচার করা, এটা সবসময় মনে রাখিস। সেদিন আমার ডায়েরিতে মায়ের এই উপদেশের কথা স্থান পেয়েছিল। খুব ভালোভাবেই চলছিল সব। হঠাৎ একদিন
স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখি বাড়ির সামনে খুব ভিড়। ভিড় ঠেলে ঘরের ভেতরে ঢুকে দেখি দিদা বিছানায় শুয়ে, মা পাশে বসে। আমাকে দেখে কেঁদে কেঁদে বলল, বিতি, তোর দিদা আর নেই। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। প্রথম কাছের কোনো মানুষকে হারানোর দুঃখ কষ্ট অনুভব করেছিলাম। ছোটবেলার সব স্মৃতিগুলো একে একে চোখের সামনে ভাসতে লাগলো। পিতৃ পরিচয় না থাকার অসম্পূর্ণতাটা মায়ের সাথে সাথে দিদাও যেন পূর্ণ করেছিল। আমি কাঁদতে চাইছি, কিন্তু কাঁদতে পারছি না। কেউ যেন আমাকে আটকে দিচ্ছে। আমি যখনই কাঁদতাম দিদা আমাকে বুকে টেনে নিয়ে বলতেন, কাঁদিস না মা। আমি যেন অনুভব করলাম দিদার শরীরটার মৃত্যু হলেও তার আত্মা সারা জীবন আমার পাশেই থাকবে। সেদিন আমার ডায়েরিতে স্থান পেয়েছিল এক মর্মান্তিক ঘটনার বর্ণনা। এমন একটা মানুষকে হারিয়েছিলাম যার স্থান এই জীবনে কেউ কোনো দিন নিতে পারবে না। দিদা হঠাৎ পরলোক গমন করায় মাও আমি খুব ভেঙে পড়েছিলাম। আমাদের সম্পূর্ণরূপে মানসিক দিক থেকে সুস্থ হতে বেশ কিছুদিন সময় লেগেছিল। এইভাবেই মা ও মেয়ে দিন কাটাচ্ছিলাম। এখন আর ডায়েরিটা লিখি না। আমার মায়ের এখন প্রায় 50-এর কাছে বয়স, শরীরও ভালো নেই। আমি এখন বিএ সেকেন্ড ইয়ারের ছাত্রী। এই কয়েক বছরে অনেকগুলো নাটকের দল পরিবর্তন করেছি। 3 দিন আগে কলেজের একটি বান্ধবী নতুন একটি দলে নিয়ে এসেছে। একদিন রিহার্সাল করতে গিয়ে স্টেজে উঠব, হঠাৎ একটি ছেলের সঙ্গে ধাক্কা লাগলো। প্রায় 6 ফুট লম্বা, উজ্জ্বল শ্যামবর্ণ, অগোছালো চুল আর বড় বড় দুটি চোখ। সে আমাকে সরি বলে পাশ কাটিয়ে চলে গেল। আগে কোনোদিন ওকে খেয়াল করিনি। একজন সহ অভিনেত্রীর কাছে জানতে পারলাম ওর নাম সুদীপ্ত। কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসক, বয়স প্রায় 30, বাড়ি শ্যামবাজারে, আর অনেক দিন ধরে এই নাটকের গ্রুপের সাথে যুক্ত। একদিন রিহার্সালে গিয়ে ওর সাথে কথা বললাম। জানতে পারলাম ওর বাবা মা কেউ নেই, ও সম্পূর্ণভাবে একা। প্রতিদিন ওর সাথে রিহার্সালের পর কথা হতো। ততদিনে আমাদের নাটকের দলে রটে গেছে যে আমি তোতলা এবং অভিনয় নাকি একদমই করতে পারি না। একদিন হঠাৎও বলল, আমি কলেজ স্ট্রিটের দিকে যাচ্ছি, যাবে নাকি? আমি সম্মতি দিয়ে বলেছিলাম, চলো। সেদিন ও আমাকে বলল, তুমি খুব ভালো অভিনেত্রী। আমি হেসে বললাম, সবাই তো বিদ্রূপ করে বলে আমি তো তোতলা। ও আমায় সেদিন একটা কথা বলেছিল, জানো তো, এই পৃথিবীতে প্রচুর এমন মানুষ আছে যারা শারীরিক দিক থেকে অসম্পূর্ণ, কিন্তু নিজেদের শারীরিক অসম্পূর্ণতাটাকে জয় করে তারা আজ নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। আর প্রতিষ্ঠিত না হলেও হাসি মুখে জীবনযুদ্ধ লড়ে জয়ী হচ্ছে। আর আমাদের মতো কিছু সম্পূর্ণ মানুষ আছে যারা শরীরের দিক থেকে সম্পূর্ণ হলেও মনের প্রতিকূলতাকে জয় করতে পারি না। তুমি দুটোকেই জয় করেছ। তাই আমার কাছে তুমি হলে আসলে সম্পূর্ণ একটা মানুষ। আর আমার দৃঢ় বিশ্বাস যে একদিন তুমিও প্রতিষ্ঠিত হবে, অনেক বড় হবে। সেদিন ওর মনের অনেক কথা জানিয়েছিল আমাকে। সুদীপ্ত প্রায় 4 বছর আগে এক দুর্ঘটনায় ওর বাবা মাকে হারিয়েছে। ওর কথা শুনে আমার নিজেকে ভাগ্যবতী মনে হয়েছিল। আমার পাশে তো আমার মা আছে। এইভাবে দিন কাটতে থাকলো। সুদীপ্ত আমার অনেকটা কাছাকাছি এসে গেল। প্রায় প্রতিদিন আমাদের দেখা হতে লাগলো। এখন দুজনের অভ্যেস হয়ে উঠেছি। একদিন সুদীপ্ত আর আমি আমাদের রিহার্সাল শেষে গঙ্গার ঘাটে গিয়ে বসলাম। আমরা প্রায়ই এখানে আসি, দুজনে বসে গল্প করি। সুখ দুঃখের সব মুহূর্তগুলো একে অপরের সাথে শুধু যে ভাগ করে নি তা নয়, সেগুলোকে অনুভবও করি। ও বলতে শুরু করলো আমায়, জানো, এই জায়গাটা, এই গঙ্গার ঘাটে এসে না একটা অদ্ভুত শান্তির অনুভব করি। আমি একটু হেসে বললাম, এই কথাটা কম করেও তুমি আমায় প্রায় 25-30 বার বলেছ। ও বলল, জানি। কেন জানো তো বলি? কারণ এই পৃথিবীতে আমাকে তোমার মতো করে কেউ বোঝে বা জানেই না। মায়ের কোলে মাথা রেখে ছোটবেলায় যে সুখ শান্তির অনুভূতি হতো, সেই রকম অনুভূতি তোমার সাথে থাকলে আমি পাই। নিজের 30টা বছরের ব্যস্ত জীবনে অনেক চরিত্রের আনাগোনা হয়। সবাই আমার কাছে শুধু স্বার্থে এসেছিল। কেউ বোঝেনি যে আমিও একটা মানুষ। আমি বড্ড ক্লান্ত, জানো তো।
আমিও আশ্রয় চাই। বিতস্তা, এই স্বজনহারা আত্মভোলা এই ছেলেটা তোমাকে বড্ড ভালোবাসে। তোমার মধ্যে সে নিজের বর্তমান আর ভবিষ্যৎকে খুঁজে নিতে চায়। দেবে এই ছেলেটাকে তোমার মনে একটু আশ্রয়? করবে আমাকে বিয়ে? ওর এই কথা শুনে আমি জবাবে আর কিছুই বলতে পারিনি। 7-5 না ভেবেই তাই মাথা নেড়ে ওর কথায় সম্মতি জানালাম। এইভাবে কিছুদিন কেটে গেল। একদিন মাকে এসে সব জানালাম। মা বলল, ছেলেটাকে নিয়ে আসিস, আমি কথা বলবো। তার পরের দিন মায়ের কাছে ওকে নিয়ে গিয়েছিলাম। মা ওর সব কথা শুনে বলেছিল, বিতি গ্রাজুয়েট হয়ে নিক, তারপর তোমরা বিয়ে করো। এমন করে 2 বছর কেটে গেল। এখন আমার বিয়ের প্রস্তুতি চলছে। আমি সুদীপ্তকে বলেছি মা আমাদের সাথেই থাকবে। ও তাতে অনেকটা খুশি হয়ে সম্মতি জানিয়েছিল। একদিন স্টেজে রিহার্সাল করছি, একজন এসে বলল, সুদীপ্ত নাকি আমাকে বাইরে ডাকছে। আমি বাইরে যেতেই আমার হাতটা টেনে গাড়ির দিকে নিয়ে যেতে যেতেও বলল, তাড়াতাড়ি গাড়িতে বসো, রাস্তায় যেতে যেতে সব বলছি। মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি। আইসিইউতে ঢুকে মাকে দেখে আমি কান্নায় ভেঙে পড়লাম। ডাক্তার বলেন মায়ের চোট খুব বেশি। আমিও সুদীপ্ত মায়ের কাছে এগিয়ে গেলাম। মায়ের মুখের সামনে কান দিতেই মা ক্ষীণ গলায় বলল, সাবধানে বাড়ি ফিরিস, আর বাড়ি পৌঁছে খেয়ে নিস, আর আমার কথা ভাবিস না, আমি ভালো আছি। সত্যি, মায়েরা যেই অবস্থায় থাকুক না কেন তাদের সন্তানের যত্ন নেয়। মা আমাদের দুজনের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে আমার দিকে তাকিয়েছিল। সেটাই মায়ের শেষ তাকানো। মা তাকিয়েই রইল আমার দিকে। ডাক্তার বলল, তোমার মা আর নেই। কথাটা শোনার সাথে সাথে জ্ঞান হারিয়েছিলাম। 18 ঘন্টার পর জ্ঞান ফিরেছিল। মনে হয়েছিল যেন আমার সমস্ত শরীর অসাড় হয়ে গেছে। অনুভূতি শূন্য, চেতনাবিহীন একটা মৃতদেহ আমি, যার শরীরে শুধু নিঃশ্বাস প্রশ্বাসের আভাটাই আছে। আমি অনাথ ছিলাম, আবার সেই অনাথই হয়ে গেলাম। আমি এতটা মন থেকে ভেঙে পড়েছিলাম যে আমার পক্ষে সেই ঘটনার বর্ণনা করা সম্ভব নয়। প্রায় 3 বছর কেটে গেছে। মা মারা যাবার 2 মাস পর সুদীপ্ত আমায় বিয়ে করেছিল। মা ও দিদা সর্বদা আমার হৃদয়ে আছে। আমার প্রত্যেক হৃদস্পন্দনের সাথে ওদের অস্তিত্বের জানান পাই আমি। আমার একটি 6 মাসের ছেলে আছে, নাম রেখেছি অরুণাংশু। আমি এখন নাট্যমঞ্চের একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। আমি আমার অভিনয় দিয়ে স্টেজে দিচ্ছি পুরো ফাটিয়ে। নিঃশব্দে নিন্দুকদের চড় মেরেছি ঠাটিয়ে। আমি আমার পরিবারকে নিয়ে সুখী, কিন্তু মা ও দিদার অনুপস্থিতি আজও অনুভব করতে পারি। পৃথিবীর সব কিছু মৃত্যুর কাছে ছোট মনে হয়। আমি তো আমার কাছের 2 মানুষের মৃত্যু সহ্য করেছি, তাই মৃত্যুকে আজ আমি আর ভয় করি না। তাই আমি মৃত্যুঞ্জয়ী। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।